সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা রাখি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। শিমুলা কলেজের উদ্যোগে আজকের এই অর্থনীতির অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদেরকে আজকেও আমি অর্থনীতির প্রথম পত্র অষ্টম অধ্যায় খাজনা এই অধ্যায় থেকে আমি আলোচনা করব। গত ক্লাসে তোমরা সবাই জানো আমি আলোচনা করেছিলাম খাজনার ধারণা সম্পর্কে, খাজনার উৎপত্তি বা খাজনা কেন দেওয়া হয় এবং মোট খাজনা এবং নিট খাজনার মধ্যে পার্থক্য তোমাদের সামনে আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সামনে যে বিষয়টি আমি ডিসকাস করতে চাই সেটা হলো অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় অনুপার্জিত আয় unearned income, unearned income। এই বিষয়টি তোমাদের সামনে আজকে আমি ডিসকাস করতে চাচ্ছি। প্রথমত আসলে অনুপার্জিত আয় কাকে বলে এটা তোমাদেরকে জানতে হবে। অনুপার্জিত আয় হলো সেই আয় যা লোক সংখ্যা বৃদ্ধির ফলে বা অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির ফলে জমির দাম বৃদ্ধি পায়, জমির চাহিদা বৃদ্ধি পায়, এই জন্য জমির দাম বৃদ্ধি পায়। কোনো রকম কষ্ট স্বীকার না করে, কোনো রকম পরিশ্রম না করে বা কোনো রকম ইনভেস্ট বা বিনিয়োগ না করে জমির যে মূল্য বৃদ্ধি পায়, অর্থাৎ এর ফলে জমির মালিকের যে অতিরিক্ত আয় পায় সেটা হচ্ছে অনুপার্জিত আয়। এই বিষয়ে অর্থনীতিবিদগণও সংজ্ঞা দিয়েছেন। অর্থনীতিবিদ চ্যাপম্যান বলেন যে সামাজিক অগ্রগতির ফলে জমি বা সম্পদের যে মূল্য বৃদ্ধি পায় সেটাই হচ্ছে অনুপার্জিত আয়। তো অনুপার্জিত আয় কীভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়? অনুপার্জিত আয় সৃষ্টির কারণ, অনুপার্জিত আয় সৃষ্টির কারণ 1 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা, তোমরা সবাই জানো যে জমির জাতীয় যোগান স্থির অর্থাৎ অস্থিতিস্থাপক, আর দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে এই বর্ধিত জনসংখ্যার চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে জমির বৃদ্ধি পায়, জমির দাম বৃদ্ধি পায়। ফলে জমির যে অতিরিক্ত দাম, জমির মালিক যে অতিরিক্ত মূল্য পায় সেটাই হলো অনুপার্জিত আয়। 2 নম্বর হচ্ছে সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ মানে সরকারের যে প্রশাসন আছে, যে জেলা থেকে উপজেলা পর্যায়ে প্রশাসন আছে, এদের অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়ার কারণে জনগণ সেবা পায়, ফলে জনগণের হাতের মুদ্রা বৃদ্ধি পায়, ফলে জমির দাম বৃদ্ধি পায়, ফলে কোনো রকম কষ্ট ছাড়াই জমির যে অতিরিক্ত মূল্য পায় সেটা হচ্ছে অনুপার্জিত আয়। এরপরে 3 নম্বর হচ্ছে নগরায়ন। 3 নম্বর নগরায়ন। দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে গ্রাম অঞ্চলে যে সমস্ত ছোটো ছোটো বাজার আছে সেটাও বড় বড় বাজারে পরিণত হচ্ছে, অর্থাৎ নগরায়ন সৃষ্টি হচ্ছে, ফলে সেই সমস্ত ছোটো ছোটো শহরের বাজারের পাশে জমির দাম বৃদ্ধি পায়, ফলে অনুপার্জিত আয় সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে সরকারের প্রকল্প বাস্তবায়ন। সরকার নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করে থাকে, যেরকম রোড ঘাট উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে, কালভার্ট ব্রিজ উন্নত হচ্ছে, ফলে
ফলে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে, এজন্য জমির দাম বৃদ্ধি পাচ্ছে। এরকম আরও কিছু কারণ আছে। জমি যে আরেকটা কারণ আছে, প্রাকৃতিক উর্বরতা বৃদ্ধি। 5 নম্বর হচ্ছে প্রাকৃতিক উর্বরতা বৃদ্ধি। উর্বরতা বৃদ্ধি, তোমরা জানো যে বিভিন্ন জমির বিভিন্ন রকম উর্বরতা। কোনো জমির উর্বরতা বেশি, সে জমিতে বেশি ফসল উৎপাদন হয়। কোনো জমির উর্বরতা কম, সে জমির ফসল কম উৎপাদন হয়। আবার বিভিন্ন কারণে জমির উর্বরতা বৃদ্ধি পেতে পারে, প্রাকৃতিক কোনো কারণে জমির উর্বরতা বৃদ্ধি পেতে পারে, ফলে ওই জমিতে ফসল বৃদ্ধি পায়। ফসল বৃদ্ধি পাওয়ার কারণে ওই জমির চাহিদা বৃদ্ধি পায়, ফলে ওই জমির দামও বৃদ্ধি পায়। এইভাবে অনুপার্জিত আয়ের সৃষ্টি হয়। শিল্পের 5 নম্বর গেল, এবার 6 নম্বর শিল্পের স্থানীয়করণ। 6 নম্বর হচ্ছে শিল্পের স্থানীয়করণ। শিল্পের স্থানীয়করণ, তোমরা সবাই জানো যে আমাদের শিল্প কলকারখানা এগুলো সাধারণত শহর কেন্দ্রিক গড়ে ওঠে। তো শিল্পের স্থাপন বলতে যখন আমাদের উপজেলা পর্যায়ে ছোট ছোট বাজারেও যখন শিল্প স্থাপিত হবে, তখন সেখানে নতুন কর্মসংস্থান বৃদ্ধি পায়। কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের জনগণ, আমাদের শ্রমিকদের তাদের আয় বৃদ্ধি পায়। তাদের আয় বৃদ্ধি পাওয়ার কারণে তাদের জমির ডিমান্ড বৃদ্ধি পায়, জমির চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে জমির দাম বৃদ্ধি পায়। এভাবে জমির অতিরিক্ত মুদ্রা, অতিরিক্ত আয় সৃষ্টি হয়। এটা হচ্ছে অনুপার্জিত আয়। অর্থাৎ আমরা পরিশেষে বলতে পারি সেটা হলো এই যে জমির মালিক কোনোরূপ পরিশ্রম বা নতুন কোনো বিনিয়োগ ছাড়া যে জমির চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে জমির মূল্য বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে জমির থেকে যে অতিরিক্ত আয় সৃষ্টি হয় তাকে বলা হয় অনুপার্জিত আয়। আমরা একটা চিত্রের মাধ্যমে বিষয়টি তোমাদের সামনে ব্যাখ্যা করি, তাহলে তোমরা অধিকতরভাবে এটা বুঝতে পারবে। ভূমি অক্ষে আমরা ভূমি বা জমি দেখালাম, ভূমি দেখায়, লম্ব অক্ষে দাম দেখানো হলো। তোমরা জানো যে জমির জাতীয় যোগান সীমাবদ্ধ, এই জন্য যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে থাকে। তো সাপোজ মনে করো জমির চাহিদা রেখা D1, অর্থাৎ গড় আয় রেখা, এটি হলো গড় আয় রেখা D1 বা চাহিদা রেখা, জমির চাহিদা রেখা। তো এখানে জমির মূল্য কত? জমির মূল্য হচ্ছে OP1, জমির মূল্য হচ্ছে OP1। তো জনসংখ্যা বৃদ্ধির কারণ হতে পারে বা অর্থনৈতিক উন্নয়ন ঘটতে পারে, অথবা সরকারের নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন, যে বিষয়গুলো তোমাদের সামনে যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেগুলো কোনো একটি বা এদের অধিকাংশর কারণে জমির মূল্য বৃদ্ধি পেতে পারে। তো জমির মূল্য বৃদ্ধি পেয়ে যদি OP2 হয়, তাহলে চাহিদা বৃদ্ধি পেয়ে হবে D1 বা গড় আয় রেখা বৃদ্ধি, D2 বা গড় আয় রেখা বৃদ্ধি পেয়ে হবে এখানে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এখন তাহলে দেখা যাচ্ছে পূর্বে যে ইয়েটা ছিল, জমির মূল্য ছিল OSAP1, আর এখন চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে জমির মূল্য বৃদ্ধি পেয়ে হচ্ছে OSBP2। তাহলে অতিরিক্ত জমির মূল্য বৃদ্ধি পেয়েছে কতটুকু? P1 A B P2, এটাই হচ্ছে অনুপার্জিত আয়। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অনুপার্জিত আয়টা কি, কাকে বলে। আমি তোমাদের সামনে অনুপার্জিত আয়ের সংজ্ঞা, তারপরে অনুপার্জিত আয় কেন সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার কারণ, 6টি কারণ তোমাদের সামনে আমি আলোচনা করেছি। এরপরে চিত্রের সাহায্যে এই অনুপার্জিত আয় ধারণাটি আমি তোমাদের সামনে ব্যাখ্যা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
তো এরপরে আমি যে বিষয়টি তোমাদের সামনে আলোচনা করতে চাচ্ছি আজকে, সেটা হচ্ছে খাজনা নির্ধারণ। আমি একটা টেবিলটা মুছে নিই, ব্ল্যাকবোর্ড বোর্ডটা, হোয়াইট বোর্ডটা মুছে নিই, তারপর তোমাদের সামনে আলোচনা করছি। তাহলে কি খাজনা নির্ধারণ? খাজনা নির্ধারণ খাজনা নির্ধারণের ক্ষেত্রে দুটি তত্ত্ব প্রচলিত রয়েছে। একটি হচ্ছে রিকার্ডের খাজনা তত্ত্ব, আর একটি হচ্ছে আধুনিক অর্থনীতিবিদদের তত্ত্ব। তো প্রথমে আজকের ক্লাসে আমি তোমাদের সামনে রিকার্ডের খাজনা তত্ত্বটি আলোচনা করব। রিকার্ডের খাজনা তত্ত্ব। রিকার্ডের খাজনা তত্ত্ব। রিকার্ডোর খাজনা তত্ত্ব, রিকার্ডো আসলে এই তত্ত্বের একটা ভিত্তি আছে। এটা ভালো করে বুঝতে হলে এই তত্ত্বের ভিত্তি, এর একটা ঐতিহাসিক একটা ভিত্তি রয়েছে। কোত্থেকে এটা উনি পেয়েছেন সেটা তোমাদের ভালো করে জানা দরকার। ব্রিটিশ অর্থনীতিবিদ ম্যালথাস, তার জনসংখ্যা সম্পর্কিত যে তথ্য, জনসংখ্যা সম্পর্কিত যে তথ্য তিনি দিয়েছেন, সেই তথ্যই হচ্ছে এই খাজনা তত্ত্বের মূল ভিত্তি। এই তথ্য থেকেই তিনি খাজনা তথ্যের যে মূল যে বিষয়টা রিকার্ডো তিনি পেয়েছেন। এরপরে হচ্ছে উৎস। 1817 সালে রিকার্ডো তার the principles of political economy and taxation, the principles of economy and taxation, এই গ্রন্থে তিনি প্রথমত খাজনার ধারণা তিনি প্রকাশ করেন। তাহলে কি হলো, 1817 সালে দ্য প্রিন্সিপালস অফ ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন এই গ্রন্থে রিকার্ডো যে ধারণা দেন, সেখান থেকে আমরা পাই হচ্ছে রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট, অর্থাৎ রিকার্ডোর খাজনা তত্ত্ব। 1817 সালে এই গ্রন্থে তিনি যে ধারণা দেন, সেখান থেকেই মূলত আমরা এই তত্ত্বের ধারণাটি আমরা পাই। ভাষ্য, মূল কথা, রিকার্ডোর খাজনা তত্ত্বের মূল কথা। রিকার্ডোর খাজনা তত্ত্বের মূল কথা কি? রিকার্ডোর খাজনা তত্ত্বের মূল কথা হচ্ছে, তিনি বলেছেন খাজনা হচ্ছে জমির উৎপাদিত ফসলের সেই অংশ যা জমির যে উর্বরতা শক্তি আছে, যে অবিনশ্বর শক্তি আছে, তার ব্যবহারের ফলে জমির মালিকরে দেওয়া হয়। তাহলে কি হলো, জমির যে প্রকৃতি প্রদত্ত যে আদি যে ক্ষমতা, যে অক্ষয় ক্ষমতা, যে উর্বরতা শক্তি, তো সেটা ব্যবহার করার ফলে জমিতে ফসল উৎপাদিত হয়। ফসলের যে অংশ জমির মালিককে দেওয়া হয় সেটা হচ্ছে খাজনা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে তার রিকার্ডোতে কি বলতে চেয়েছেন, যে খাজনা হচ্ছে এক নম্বর কি, খাজনা হচ্ছে আদি ও অবিনশ্বর ক্ষমতার ব্যবহার।
ক্ষমতার ব্যবহারের ফলে জমির মালিককে উৎপাদিত ফসলের যে অংশ দেওয়া হয় তাকে বলা হয় খাজনা। তিনি তার এই তথ্যের ব্যাখ্যা করতে যেয়ে তিন শ্রেণীর জমির কথা তিনি ব্যাখ্যা করেছেন। প্রথমত তিনি প্রথম শ্রেণীর জমির ব্যাখ্যা করেছেন যে জমিতে অধিকতর উর্বর শক্তির বেশি থাকার কারণে জমির ফসল বেশি হয়, এই জন্য এই জমির খাজনা বেশি হয়। দ্বিতীয় শ্রেণীর জমির অপেক্ষাকৃত উৎপাদন কম হয়, ফলে এই জমির খাজনা কম হয়। আর তৃতীয় শ্রেণীর জমির কথা বলেছেন যেটা প্রান্তিক জমি, যে জমিতে আসলে কোনো খাজনা হয় না, অর্থাৎ এই জমিতে যে উৎপাদন করলে যে ফসল উৎপাদিত হয় সেই ফসলের যে বাজারের যে বিক্রয় মূল্য আর ওই জমিতে চাষ করলে যে খরচ, এই খরচ বাদ দিলে যেটা কোনো উদ্বৃত্ত থাকে না, ফলে তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনা হয় না। তিনি বলেছেন যে প্রথম শ্রেণীর জমি, সাপোজ মনে করো যে প্রথম শ্রেণীর জমি, সাপোজ মনে করো যে 1 একর জমি, 1 একর জমি, এখানে চাষাবাদ বাবদ খরচ করা হলো 400 টাকা খরচ করা হলো। এই জমিতে যে পরিমাণ ফসল উৎপাদিত হলো মনে করো যে 30 একক ফসল উৎপাদিত হলো, 30 একক ফসল উৎপাদিত হলো। এই ফসল বিক্রয় করা হলো প্রতি একক 20 টাকা হিসেবে, তাহলে কি হলো, এটা হলো জমির পরিমাণ 1 একর, এটা হচ্ছে খরচ 400 টাকা, কি 400 টাকা হচ্ছে খরচ, আর 30 একক হচ্ছে ওই 1 একর জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ 30 একক। প্রতি একক বিক্রি করা হয়েছে 20 টাকা দরে, প্রতি একক বিক্রি করা হয়েছে কত, 20 টাকা দরে। তাহলে আয় হয়েছে কত, আয় হয়েছে 600 টাকা, 600 টাকা আয় হয়েছে। আর খরচ কত, খরচ হচ্ছে 400 টাকা। তাহলে এখানে উদ্বৃত্ত থাকছে 200 টাকা, এই 200 টাকা উদ্বৃত্ত হচ্ছে। রেকর্ডের মতে এই 200 টাকা হচ্ছে খাজনা, অর্থাৎ এই যে উদ্বৃত্ত থাকে 200 টাকা, এটি হচ্ছে খাজনা। দ্বিতীয় শ্রেণীর জমি, আমি এটা মুছে দিই, দ্বিতীয় শ্রেণীর জমি যখন জনসংখ্যা বৃদ্ধি পায় তখন অতিরিক্ত জনসংখ্যার চাহিদার কারণে বাধ্য হয়ে জনগণ পূর্বের চাইতে অপেক্ষাকৃত কম উর্বর জমিতে চাষাবাদ করতে বাধ্য হয়। তো মনে করো তিনি বলেছেন, ব্যাখ্যায় বলেছেন যে দ্বিতীয় শ্রেণীর জমিতে ফসল ওই খরচ একই হবে, প্রত্যেকটা 3 শ্রেণীর জমি, এখানে প্রত্যেকটা শ্রেণীর জমিতে খরচ একই হবে 400 টাকা। আর এখানে মনে করো যে উৎপাদন হয়েছে 25 একক, 25 একক উৎপাদিত হয়েছে, আর বাজার মূল্য 20 টাকা। তাহলে কি হলো, দ্বিতীয় শ্রেণীর জমিতে খরচ 400 টাকা খরচ করে উৎপাদিত হয়েছে মোট 25 একক, প্রতি একক বিক্রি হয়েছে 20 টাকা। তাহলে মোট আয় কত হয়েছে, 25-এর সাথে 20 গুণ করো, মোট আয় 25 গুণ 20, তাহলে 500 টাকা। আর খরচ এখানে পূর্বে উল্লেখ করা হয়েছে, খরচ কত, 400 টাকা। তাহলে এখানে উদ্বৃত্ত অংশ কত, 100 টাকা। এই 100 টাকা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। তিনি একইভাবে তৃতীয় শ্রেণীর জমির তিনি ব্যাখ্যা দিয়েছেন। তৃতীয় শ্রেণীর জমিতে তিনি দেখাইছেন যে যেহেতু এই জমির একটু অপেক্ষাকৃত আর উর্বর কম, ফলে জমিতে স্বাভাবিকভাবেই ফসল একটু কম উৎপাদিত হবে। তো 20 একক উৎপাদিত হয়, পূর্বের ওই 200 টাকা মূল্যেই, প্রতি একক 200 টাকা মূল্যেই বিক্রি করা হলো। তাহলে দেখা যাচ্ছে উৎপাদিত মূল্য, তার বাজার বিক্রয় মূল্য কত হবে, 400 টাকা, খরচও 400 টাকা। তাহলে দেখা যাচ্ছে এখানে কোনো উদ্বৃত্ত নেই, উদ্বৃত্ত শূন্য,
ফলে এই জমিটা হচ্ছে, তৃতীয় শ্রেণীর জমিটা হচ্ছে খাজনাবিহীন জমি। রিকার্ডো এই জমিকে প্রান্তিক জমি হিসেবে অভিহিত করেছেন, অর্থাৎ যে জমিতে ফসল বিক্রি করে যে বাজার মূল্য পাওয়া যায়, আর যদি তার খরচও যদি ওই উৎপাদন খরচ যদি একই হয়, তাহলে সেই জমিটা হচ্ছে প্রান্তিক জমি, যে জমিতে কোনো উদ্বৃত্ত আয় থাকে না, ফলে এই জমিতে কোনো খাজনা নেই। তাহলে এই জমিটা কী হলো? এই জমিটা হচ্ছে খাজনাবিহীন জমি। এই বিষয়টি তিনি যেটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা আমি তোমাদেরকে যে বোঝালাম, এটা চিত্রের মাধ্যমেও দেখানো যায়। আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে রেকর্ডের খাজনা তত্ত্বটি বিশ্লেষণ করার চেষ্টা করছি। মনে করো যে ভূমি অক্ষে এক্স অক্ষে ভূমি, এটা হচ্ছে প্রথম শ্রেণীর জমি ও এ, দ্বিতীয় শ্রেণীর জমি এ বি, তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে বিসি। প্রথম শ্রেণীতে জমি থেকে আয় 600 টাকা, দ্বিতীয় শ্রেণীতে জমি থেকে আয় 500 টাকা, তৃতীয় শ্রেণীর জমির আয় 400 টাকা। তাহলে প্রথম শ্রেণীর জমি থেকে যে আয়, চাষাবাদ করে যে আয় হয়েছে সেটা হচ্ছে 600 টাকা। খরচ কত? খরচ হচ্ছে এখানে যদি বিসি জমিতে যে উৎপাদন হচ্ছে সেটি হচ্ছে খরচ, অর্থাৎ 400 টাকা খরচ। তাহলে প্রথম শ্রেণীর জমি আয় কত? 600 বিয়োগ 400, তাহলে এখানে উদ্বৃত্ত থাকছে 200 টাকা। এটাই হচ্ছে খাজনা। দ্বিতীয় শ্রেণীর জমিতে আয় কত? এবি জমির আয় কত? এবি শ্রেণীর জমির আয় হচ্ছে 500 টাকা। খরচ হচ্ছে তৃতীয় শ্রেণী অর্থাৎ বিসি জমির থেকে যে আয় হচ্ছে তার সমান, অর্থাৎ 400 টাকা। তাহলে দ্বিতীয় শ্রেণীর জমিতে 500 বিয়োগ 400, তাহলে উদ্বৃত্ত থাকে কত? উদ্বৃত্ত থাকে 100 টাকা। তাহলে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ এবি, দ্বিতীয় শ্রেণী অর্থাৎ এখানে এবি আয়তন বিশিষ্ট যে জায়গাটা তোমাকে দেখাচ্ছি, তার উদ্বৃত্ত থাকে কত? 100। এই 100 হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। আর তৃতীয় শ্রেণীর জমির আয় 400 টাকা, ব্যয়ও 400 টাকা। তাহলে তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনা নেই, আয় হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এখানে ইন্টিগ্রেট করা হয়েছে 400, এই যে এটা বিসি জমির খাজনা, আর এর ব্যয় হচ্ছে 400 টাকা। তাহলে এখানে কোনো উদ্বৃত্ত নাই। ফলে তৃতীয় শ্রেণী তার রেকর্ডের ভাষ্য মতে তৃতীয় শ্রেণী জমি অর্থাৎ বিসি জমিতে কোনো খাজনা হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে খাজনা নির্ধারণের ক্ষেত্রে রিকার্ডো যে তথ্য দিয়েছেন, রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট, তোমাদের সামনে আলোচনা করা হলো। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি প্রথমত তোমাদেরকে এটা রিকার্ডো তত্ত্বর যে মূল ভিত্তি, তিনি এই তত্ত্বটা কোথায় পেলেন? মূল ভিত্তি হচ্ছে ব্রিটিশ অর্থনীতিবিদ, তোমরা সবাই জানো অত্যন্ত প্রমিনেন্ট ম্যালথাস। তিনি যে জনসংখ্যা তত্ত্ব দিয়েছিলেন, সেই জনসংখ্যা তত্ত্ব থেকে তিনি তার রিকার্ডিয়ান খাজনা তত্ত্বের মূল যে ধারণা তিনি লাভ করেন। 1870 সালে তিনি দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন এই গ্রন্থে তিনি ধারণার ব্যাখ্যা করেন। সেই গ্রন্থ থেকে আমরা রিকার্ডের খাজনা তত্ত্বটি পাই। তারপরে তিনি এই তথ্যের বিশ্লেষণ করেছেন সুন্দরভাবে। এই তথ্যের মূল কথা হচ্ছে জমিতে প্রকৃতি প্রদত্ত যে আদি এবং যে অক্ষয় শক্তি রয়েছে, তার ফলে ফসল চাষাবাদ করলে ফসল উৎপাদিত হয়। এই ফসল উৎপাদিতের ভিতরে যে খরচ হয়, উৎপাদন করতে যে খরচ হয়, সেই খরচ বাদ দিলে যে উদ্বৃত্ত অংশ থাকে সেটাই হচ্ছে খাজনা। এইটা ব্যাখ্যা করতে যে তিনি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর জমির কথা উল্লেখ করেছেন। তো আমরা দেখতে পাই যে প্রথম শ্রেণীর জমি অপেক্ষাকৃত বেশি উর্বর থাকার কারণে এর উদ্বৃত্ত বেশি থাকে, ফলে এর জমির খাজনা বেশি থাকে। এবং দ্বিতীয় শ্রেণীর জমিতে উদ্বৃত্ত অংশ কম থাকে বলে এর খাজনা কম থাকে। এবং তৃতীয় শ্রেণীর জমিতে উৎপাদন খরচ এবং যে ফসল যে উৎপাদিত হয়, যে সেটা বাজারে বিক্রি করলে যে আয় হয়, সেটা খরচের সমান হওয়ার কারণে এই জমিতে কোনো উদ্বৃত্ত থাকে না। ফলে তৃতীয় শ্রেণীর জমিকে তিনি খাজনাবিহীন জমি বলেছেন এবং এই জমিকে তিনি প্রান্তিক জমি হিসেবে তিনি অভিহিত করেছেন। অর্থাৎ প্রান্তিক জমি হচ্ছে যে জমিতে উৎপাদিত ফসল এবং আয় সমান হয়, সেটাই হচ্ছে প্রান্তিক জমি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সামনে আমি অনুপার্জিত আয় এবং খাজনা নির্ধারণের রিকার্ডিয়ান থিওরি তোমাদের সামনে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে, তোমরা এই ভিডিওর কমেন্ট করে, তোমরা লাইক দিয়ে কমেন্ট করে সেখানে তোমরা করবে, আমাদেরকে সেখানে প্রশ্ন করবে। তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সামনে সে বিষয়টা আমি আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাসের শেষ পর্যায়ে উপনীত হয়েছি, আমি শেষ করব। তোমরা জানো সারা বিশ্বব্যাপী যে বিপদ আমাদের সামনে আপতিত হয়েছে, কোভিড-19, এই সম্পর্কে আসলে আমরা শিক্ষক হিসেবে তোমাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে। তো তোমরা জানো যে ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে স্বাস্থ্যবিধি, সেটা তোমরা জানবে, তোমরা ঘরে থাকবে, লেখাপড়া করবে। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।